আজকে হচ্ছে 23শে ফেব্রুয়ারি, সরি 13ই ফেব্রুয়ারি 2025। আমাদের লিখিত ব্যাচ 2025-এর 23তম ক্লাস এবং আহ, দণ্ডবিধি দ্বিতীয় ক্লাস। তো আজকে আমরা আলোচনা করব আমাদের সাজেশনের যে 3 নং প্রশ্নটা, সেইটা। তো 3 নং প্রশ্নর প্রাথমিক আলোচনা গতদিন ক্লাসের শেষ অংশে করেছিলাম। তো তারপরেও আজকে একটু আবার আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। দেখেন, এখানে বলেছে যে কমন ইন্টেনশন সাধারণ অভিপ্রায় এবং কমন অবজেক্ট সাধারণ উদ্দেশ্য এর মধ্যে পার্থক্য আলোচনা করব। তো এই যে যে প্রশ্নটা, কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্ট, এটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা ঘুরে ফিরে প্রায় আসে। এবং আমি যেবার লিখিত পরীক্ষা দিয়েছিলাম আমার মনে আছে এই হুবহু এই প্রশ্নটাই আসছিল, দণ্ডবিধি থেকে আমি লিখছিলাম যে কমন ইন্টেনশন এন্ড কমন অবজেক্টের মধ্যে পার্থক্য আলোচনা করুন। তো যাই হোক, প্রশ্নর উত্তর করার আগে আমরা গতদিন একটু শুরু করেছিলাম। এই যে এখানে যদি উত্তরপত্রে দেখেন যে পরার্থ দায় বা দণ্ডবিধির অধীন পরার্থ দায় সম্পর্কিত বিধানাবলী আলোচনা করুন, এটা আমাদের প্রশ্নে নেই, বাট আমাদের জেনে নিতে হবে যে যদি এই ধরনের প্রশ্ন আসে যাতে আমরা উত্তর করতে পারি। তো পরার্থ দায় এই জিনিসটা আপনারা পড়েছেন যখন এলএলবি তে, আপনাদের ল অফ টর্ট ছিল কিনা আমি ঠিক জানি না। ল অফ টর্টের একটা বিষয় হলো পরার্থ দায়। পরার্থ দায় মানে হলো অপরাধ করছে একজন, কিন্তু তার দায় আমার উপরও বর্তাবে যদিও আমি ওই অপরাধটা সরাসরি করি নাই। তো সাধারণত আমাদের যে ফৌজদারি কার্যবিধি বা ফৌজদারি দায়ের ক্ষেত্রে যে নিয়ম সেটা হলো যার যার অপরাধের সাজা সে সে পাবে। যে অপরাধ করেনি সে কখনো অন্য কোনো অপরাধের সাজা পাবে না, এটাই হলো নিয়ম। অর্থাৎ যদি পিতা হত্যা করে, হত্যার শাস্তি পিতা পাবে, তার সাজা কিন্তু পুত্র পাবে না। মানে যার যার অপরাধ সাজাও তার তার। কিন্তু আমাদের দণ্ডবিধিতে কিছু কিছু ব্যতিক্রমী বিধান আছে, যে বিধানগুলোর ক্ষেত্রে আপনি সরাসরি ওই অপরাধ না করলেও কিন্তু অপরাধের দায় আপনার উপর বর্তাতে পারে। এই বিধানগুলোকেই বলে হচ্ছে কি পরার্থ দায়, বা ইংরেজিতে কি বলে বলেন, ভিকারিয়াস লয়ালটি। এবং এই বিধানগুলো আমাদের দণ্ডবিধিতে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা ফৌজদারি প্র্যাকটিস করবেন এই যে যে পদার্থ দায় রিলেটেড ধারা প্রতি মামলায় থাকবেই, যে কোনো একটা কি থাকবেই। ফৌজদারি প্র্যাকটিস মানেই পদার্থ দায় সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে। তো এই পদার্থ দায় সম্পর্কিত যে প্রথম যে ধারাটা সেটা হলো এই যে দেখেন, আমি গতদিন যেহেতু বিস্তারিত করছিলাম আজকে আর লাইন বাই লাইন পড়তেছি না। জাস্ট যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে, অভিন্ন অভিপ্রায় 1 নম্বরে আছে দেখেন, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়, ধারা হচ্ছে কত, 34। তো প্রথমত বলে রাখি যে দণ্ডবিধির যে 34 ধারা, এটার টাইটেল হচ্ছে কমন ইন্টেনশন। আর বাংলা সাধারণ অভিপ্রায়ও বলে, অভিন্ন অভিপ্রায়ও বলে। তো দণ্ডবিধির 34 ধারায় যে মূল বিষয়টা আছে সেটা হলো যে দুই বা ততোধিক ব্যক্তি যদি পূর্ব পরিকল্পনা অনুসারে তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন, অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন মানেই হলো পূর্ব পরিকল্পনা, যদি কোনো অপরাধ সংগঠন করে, যে অপরাধে ওই দুই বা ততোধিক ব্যক্তির সক্রিয় অংশগ্রহণ ছিল, সক্রিয় কি অংশগ্রহণ ছিল, কিন্তু সক্রিয় উপস্থিতি না থাকলেও চলবে, তখন ধরে নেওয়া হবে যে তারা ওই অপরাধটার জন্য তারা সবাই সমানভাবে দায়ী বা সমানভাবে তারা শাস্তি পাবে। এটাই বলছে দণ্ডবিধির কত ধারা, 34 ধারা। তো 34 ধারার মূল যে বিষয়টা সেটা হলো 34 ধারা কোনো স্বতন্ত্র অপরাধ নয়, এটা কোনো সেপারেট অফেন্স না। এটা জাস্ট সাক্ষ্য আইনের একটা নীতি, অনেকগুলো অপরাধীদের একসাথে জড়িত করার জন্য, মানে একসাথে একই মামলায় বিচার করার জন্য। উদাহরণস্বরূপ আমি বলি যে ধরেন যে আমরা এখানে এই মুহূর্তে অনলাইনে বেশ কয়েকজন আছে, 8 জন আছে, আর আমরা অফলাইনে বেশ কয়েকজন আছি, 7-8 জন বা 10 জন আছি। তো আমরা ধরেন সবাই মিলে একটা পরিকল্পনা করলাম যে আমরা অমুক তারিখে বাংলাদেশ বার কাউন্সিলে গিয়ে কি হামলা করব। এবং এই পরিকল্পনা অনুসারে
আমি ধরেন মূল পরিকল্পনাকারী, আমি আপনাদের প্ল্যান ট্যান সেট করে দিলাম যে কে কোথায় গিয়ে কি করবে, এবং ঠিকই বিভিন্ন জেলা থেকে সবাই আসলো। আসার পরে কিছু অংশ ঢাকার বিভিন্ন জায়গায় থাকলো বা মৎস্য ভবনের মোড়ে থাকলো, আর কিছু অংশ গিয়ে বাংলাদেশ বার কাউন্সিলে পরিকল্পনা মাফিক কি ভাঙচুর করলো। তাহলে আমি যে মূল যে পরিকল্পনা করে, আমি কিন্তু পরিকল্পনা করেই ছেড়ে দিছি, আমি আছি গোপালগঞ্জে, কিন্তু আপনারা কেউ হামলা করছে আর কেউ ওই জায়গা ওত পেতে ছিল আর কি। তো এখন আমাদের বিরুদ্ধে যে মামলাটা হবে, এই মামলায় এখানে মূল যে অপরাধের ধারা, ভাঙচুর করলে ভাঙচুরের ধারা আসবে, যদি কাউরে আঘাত টাঘাত করে তাহলে কি আঘাতের ধারা আসবে। আর সেই হামলার ধারা বা আঘাতের ধারার সাথে আমাদের সবাই রে, আমরা যে সবাই সমানভাবে দায়ী, এই দায়ী করার জন্য লাগবে কত, 34। অর্থাৎ 34 হলো যে অনেকগুলা ব্যক্তি একসাথে যে অপরাধ করছে তাদের যৌথভাবে কি দায়ী করার জন্য মূল অপরাধের ধারার সাথে আর একটা ধারা লাগে, সেটা হলো কত, 34। এখন এখানে আমি একটু আগে একটা কথা বললাম যে 34-এর ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ দরকার, সক্রিয় উপস্থিতি না থাকলে সমস্যা নাই, সক্রিয় উপস্থিতি থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। 34-এর ক্ষেত্রে যে জিনিসটা লাগবে সেটা হলো সক্রিয় অংশগ্রহণ। এই যে আমি মূল অপরাধের মাস্টার প্ল্যান করছি এবং আপনাদের সাথে সবসময় টেলিফোনে যোগাযোগ রাখছি, জুমে, যে কে ওখানে কি, আমি বাইরে থেকে এটা যোগাযোগ ঠিকঠাক রাখছি, আর হামলা করছে আর একজন, আর মৎস্য ভবনের ওই জায়গায় বা সুপ্রিম কোর্টে তারা ছিল কয়েকজন। তাহলে বাট মূল হামলা করছে কয়জন, নির্দিষ্ট কয়েকজন, কিন্তু সবাই এই অপরাধটায় কি অংশগ্রহণ করেছে, সক্রিয় অংশগ্রহণ করেছে, যদিও তারা সবাই এক জায়গায় উপস্থিত ছিল না। তো আমাদের সবাইরে সমানভাবে দায়ী করার জন্য ওই মূল অপরাধের ধারার সাথে এই জায়গা যুক্ত হবে কত, 34। এবং আমি সবসময় আপনাদের বলে থাকি যে খাবারের সাথে যদি তুলনা দেই, 34 ধারাটা হলো হলুদের মতো। হলুদ মানে, হলুদ তো আমরা সাধারণত এমনিতে খাই না, কিন্তু হলুদ তরকারিতে কালার আনার জন্য, বা ওই যে বেগুন ভাজা বলেন বা নুডলস, হালকা একটু হলুদ টুলুদ এগুলা দেন। তাহলে মেইনলি কিন্তু শুধু হলুদ কিন্তু আমরা পেট ভরে খাওয়ার জন্য কিন্তু হলুদ খাই না। তাহলে হলুদ ব্যবহৃত হচ্ছে সবারই দায়ী করার জন্য, কালার আনার জন্য, সবাই যাতে কালার আসে। তো এই জন্য 34 ধারার ক্ষেত্রে তাহলে আমার যে জিনিসগুলা মনে রাখতে হবে, সদস্য সংখ্যা কয়জন, দুই বা ততোধিক। প্রি প্ল্যান থাকবে, থাকবে। প্রি প্ল্যান, প্রি প্ল্যান অনুযায়ী অপরাধ অবশ্যই কি সংগঠিত হবে। তারপরে সবার সক্রিয় অংশগ্রহণ থাকবে, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে নাও পারে, কিন্তু সক্রিয় অংশগ্রহণ অবশ্যই থাকতে হবে। 34 কি কোনো স্বতন্ত্র অপরাধ না, 34 হচ্ছে একটা সাক্ষ্য আইনের একটা নীতি। এই তো। এখন 34-এর সাথে সাথে আমরা একটু 120 খটা পড়ে ফেলি। 4 নাম্বার পয়েন্টটা দেখেন, অপরাধমূলক, যে ক্ষেত্রে কোনো ব্যক্তি অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দোষী হয়, ধারা কত, 120। 34-এর ক্ষেত্রে দুই বা ততোধিক ব্যক্তি, অপরাধমূলক ষড়যন্ত্রের ক্ষেত্রেও দুই বা ততোধিক ব্যক্তি। 34-এর ক্ষেত্রে প্রি প্ল্যান থাকে, ষড়যন্ত্র প্রি প্ল্যান থাকে। 34-এর ক্ষেত্রে প্রি প্ল্যান অনুযায়ী অপরাধটা সংগঠিত হতে হয়, আর এই জায়গা সংগঠিত হওয়া লাগে না। অর্থাৎ দুইবার আমরা যদি এই জায়গায় বসে প্লাস অনলাইনে যারা আছে সবারই নিয়ে পূর্ব পরিকল্পনা করলাম, কিন্তু তার আগেই আমাদের এই ঘটনাটা ফাঁস হয়ে গেছে, তখন আমাদের বিরুদ্ধে তো আর ওই ভাঙচুরের মামলা করতে পারবে না। তখন আমাদের বিরুদ্ধে যে মামলাটা করবে, যে ভাঙচুরের কিসের ষড়যন্ত্র, ভাঙচুরের ষড়যন্ত্রের মামলা। তো এই জায়গায় আমাদের সবাইরে দায়ী করার জন্য আর আমার 34 আলাদা লাগবে না, কারণ এই জায়গায় অপরাধমূলক ষড়যন্ত্রই বলা আছে যে দুই বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করার জন্য বা আইনগত কাজ বেআইনি ভাবে করার জন্য এক জায়গায় সম্মত হয়, মানে তারা সম্মত হয় ওই কাজটা ভবিষ্যতে ঘটুক বা না ঘটুক, তাহলেই তারা অপরাধমূলক ষড়যন্ত্রের জন্য দায়ী হবে। এবং 34 কিন্তু কোনো স্বতন্ত্র অপরাধ ছিল না, কিন্তু অপরাধমূলক ষড়যন্ত্র একটা কি বলেন, স্বতন্ত্র অপরাধ। আমরা সামনে বিস্তারিত পড়বো আর কি। এবং আরো একটা মজার বিষয় হলো যে আপনারা মাঝে মাঝে এইভাবে দেখবো যে যদি এরকম হয় যে একজন ব্যক্তি
সে তার প্রতিবেশীকে হত্যা করার জন্য একটা বন্দুক কিনে তার ভিতরে গুলি ভরে রাখছে। পরীক্ষায় প্রশ্ন আসবে এটা তার কোনো অপরাধ হয়েছে কিনা। গুলি ভরে রাখলো কিন্তু সে তো এখনো কিছু করে নাই, এটা কোনো অপরাধ হয় নাই। কিন্তু যদি ওই ব্যক্তি আর তার ওয়াইফ দুইজনে মিলে পরিকল্পনা করে বন্দুকে গুলি ভরে রাখছে, তখন সেটা অপরাধ হয়েছে। কি অপরাধ? অপরাধমূলক ষড়যন্ত্র। তাতে ওই কাজটা আপনি করেন বা না করেন। বুঝতে পারছেন? তাইলে অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে, জাকারিয়া বলেন, অপরাধমূলক ষড়যন্ত্রের সাথে 34-এর কি কি পার্থক্য আছে? হ্যাঁ, স্বতন্ত্র অপরাধ। স্বতন্ত্র অপরাধ না, সাক্ষ্য একটা নীতিমাত্র। নীতিমাত্র। জি। এই অপরাধমূলক ষড়যন্ত্র একটা স্বতন্ত্র অপরাধ। জি। চৌধুরী দ্বারা মূল পার্থক্য হচ্ছে চৌধুরী দ্বারা অপরাধটা সংগঠিত হবে, জি। কিন্তু 120 ধারায় ওইটার অপরাধ সংগঠিত হওয়া লাগবে না। জি। শুধুমাত্র ষড়যন্ত্র করলেই ষড়যন্ত্রের ক্ষেত্রে এই অপরাধের সাথে শাস্তি হবে, জি। অপরাধের শাস্তি হবে। জি। বুঝছেন? 34 আর 120 মূল পার্থক্য হলো 34-এ অপরাধটা সংগঠিত অবশ্যই হতে হবে, আর ষড়যন্ত্রের ক্ষেত্রে অপরাধটা সংগঠিত হয় না। আর 34 কোনো স্বতন্ত্র অপরাধ না, কিন্তু 120 একটা কি স্বতন্ত্র অপরাধ। জি। 2 নংটা দেখেন, যে ক্ষেত্রে সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে কোনো অপরাধ সংগঠন করা হয়। ধারা কত? 149। তো 149 ধারার যে টাইটেল, এটা হচ্ছে যে আপনার কমন অবজেক্ট। বাংলা এটাকে সাধারণ উদ্দেশ্য বলে, অভিন্ন উদ্দেশ্য বলে। এখানে সাধারণ উদ্দেশ্য বোঝার আগে আমাদের বেআইনি সমাবেশটা বোঝা দরকার। আমাদের দণ্ডবিধির 141 ধারায় আলোচনা করা হয়েছে যে যদি 5 বা ততোধিক ব্যক্তি কোথাও একত্রিত হয় সেটাকে বলে সমাবেশ, লফুল অ্যাসেম্বলি। আমরা এখানে ধরেন 10-12 জন আছি বা 8-9 জন আছি, অবশ্যই সেটা 5-এর বেশি। আমরা যদি বাংলাদেশ বার কাউন্সিলের সামনে গিয়ে মানববন্ধন করি, এটা হচ্ছে লফুল অ্যাসেম্বলি বা আইনগত সমাবেশ। কিন্তু 141 ধারায় বলা হয়েছে যে এই 5 বা ততোধিক সদস্য, 141 ধারায় 5টা উদ্দেশ্য আছে, সাধারণ উদ্দেশ্য আছে। আমি যদি বলি, 5টা সাধারণ উদ্দেশ্যের মধ্যে একটা হলো ধরেন যে কোনো অপরাধ করছে, কোনো অপরাধ করছে, কাউরে কোনো কাজ করতে বাধ্য করছে, চুরি ক্ষতি বা অন্যান্য কোনো কাজ করছে, বা কাউরে বেদখল করছে, বা কাউরে জোরপূর্বক কোনো কাজ করতে বাধ্য করছে। মোট মোট কথা হলো 5 বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া তারা যদি কোনো বেআইনি কাজ করে, তখন ওই 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশে কি বলে? বেআইনি সমাবেশ বলে। এখন বেআইনি সমাবেশের সংজ্ঞা দিছে 141 ধারায়, আর বেআইনি সমাবেশের শাস্তি দিছে 143 ধারায়, 6 মাস শাস্তি মাত্র। তো এখন 149 ধারায় বলছে যে বেআইনি সমাবেশের সদস্যদের যৌথ দায়। যৌথ দায় অর্থাৎ এটার অর্থ হলো যে বেআইনি সমাবেশের সদস্যরা যে অপরাধ, তারা যে অপরাধটা করতেছে, তারা যে অপরাধটা করতেছে, তো এক্ষেত্রে তাদের দায় কি হবে? মানে দেখা গেলো এক জায়গায় 100 জন উপস্থিত আছে, 100 জনের মধ্যে 5 জন, 50 জন বার কাউন্সিল ভাঙতেছে, আর বাকি 50 জন দাঁড়ায় আছে। বাকি 50 জন দাঁড়ায় আছে। এখন তাদের 50 জনের দায় কি হবে? আর বাকি 50 জনের দায় কি হবে? তারা সবাই কিন্তু বেআইনি সমাবেশের কি সদস্য। তো এই জায়গায় বলতেছে 149 ধারায় বলতেছে যে বেআইনি সমাবেশের ক্ষেত্রে তারা যে অপরাধটা করে, বেআইনি সমাবেশের সদস্যগণ যে অপরাধটা করে, ওই অপরাধে সকলের সমান অংশগ্রহণ না থাকলেও যদি তারা সবাই এক জায়গায় কি থাকে, উপস্থিত থাকে, তাহলে তারা সবাই সমানভাবে দায়ী। অর্থাৎ ওই যে 50 জন ভাঙচুর করতেছে, তাদের সাধারণ উদ্দেশ্য সম্পর্কে যারা যে উপস্থিত আছে, তারা যদি সাধারণ উদ্দেশ্য সম্পর্কে যদি তাদের অবগত থাকে যে তারা ভাঙচুর করতেছে, আমরা মৌনভাবে ওই ভাঙচুরে কি দিছি? সম্মতি দিছি। যদিও আমরা ভাঙচুর করতেছি না, কিন্তু আমার মৌনতা, আমি সম্মতি দিছি যে ওই ভাঙচুরের সাথে আমিও একমত। তাহলে আমরা সবাই কিসের সদস্য? বেআইনি সমাবেশের সদস্য হিসেবে তারা সকলে যে অপরাধ করছে, মানে তারা যে অপরাধ করছে সবাই সমানভাবে দায়ী হবে, যদিও সবাই ভাঙচুর করে নাই।
অবশ্যই। অতি উৎসুক জনতা, অতি উৎসুক জনতা জানে না যে এই জায়গায় একটা ভাঙচুর হচ্ছে, সে তো জানিয়েই তো ওই জায়গায় অংশগ্রহণ করে। ধরেন 50 জনে মিলে বার কাউন্সিল ভাঙচুর করতেছে, এখন রাস্তা দিয়ে হেঁটে একজন যাচ্ছে, তার মনে চাইছে যে আমিও একটা গাই দেই, আমিও একটা ইট দিয়ে বার কাউন্সিলে কি করি, নিক্ষেপ করি। তার মানে সে তো অলরেডি তাদের উদ্দেশ্যের সাথে মানসিক ভাবে কি সম্মতি দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন? তো এই কারণে তাহলে, আচ্ছা, আপনি দাঁড়ায় যদি দেখছেন, দূর থেকে দেখছেন, আপনি দাঁড়ায় দেখতেই পারেন, কিন্তু তাদের দাঁড়ায় দেখা আর ওই জায়গা সময়, ধরেন আপনি বার কাউন্সিলে যখন ভাঙচুর করতে গেছে, তখন আপনি দাঁড়ায় দেখতে কি তাদের কাছে যেয়ে দাঁড়ায় দেখবেন? তাদের কাছে যেয়ে দাঁড়ায় যদি দেখেন, তার মানে ওই অপরাধের সাথে আপনার কি আছে, সম্মতি আছে। জি। আচ্ছা, তো এই জন্য মানে বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে আহ, ধরেন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটা গ্রামে একটা লাশ উত্তোলন করতে গেছে, তো ইনস্ট্যান্টলি 10 জন গ্রামবাসী বাধা দিছে যে না, আমরা এটা পারিবারিক ইতিহাসের সাথে জড়িত, আমাদের মান সম্মান নষ্ট হবে, এই লাশ উত্তোলন করতে আমরা দেব না। তো ওই 5 জন সরকারি কর্মকাণ্ডে কি করছে, বাধা সৃষ্টি করছে, তাহলে তারা কিসের সদস্য? ব্যাংক সমাবেশের সদস্য। এখন তাদের সাথে সাথে তাদের যে জ্ঞাতি ভাই ব্রাদার ছিল, তারাও কি করছে, তাল মিলাইছে। তারা সরাসরি বাধা দেয় নাই, কিন্তু তারা ওদের সাথে একসাথে আছে, তাহলে সবাই এই জায়গায় 149 ধারা অনুসারে কি সবাই সমানভাবে দায়ী। বুঝতে পারছেন? তাহলে আমরা, আচ্ছা আসতেছি। তো তাহলে আমরা 149-এ যে জিনিসটা মনে রাখবেন, এই জায়গায় 5 বা ততোধিক সদস্য থাকবে, এই জায়গায় প্রি প্ল্যান থাকবে না। আপাতত এটাই মনে রাখেন, প্রি প্ল্যান কি থাকবে না। আর প্রি প্ল্যান যদি থেকেই থাকে আর অপরাধটা যদি সংগঠিত হয়, তাহলে তো আর 149 লাগে না, সে জায়গায় লাগবে কত, 34। তো এই জন্য যে কথাটা বললাম, যে একটা উদাহরণ দিয়ে এইভাবে বুঝাই, যদি ওই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট অমুক তারিখে আসবে লাশ উত্তোলন করতে, গ্রামবাসী আগে থেকেই জানে, তারা আগে থেকেই নিজেরা পরিকল্পনা করে রাখছে যে যদি লাশ উত্তোলন করতে আসে আমরা কিন্তু সবাই বাধা দিব, সবাই বাধা দিব। তাহলে সেই ক্ষেত্রে ওই বাধা দেওয়া, সরকারি কর্মকর্তারে বাধা দেওয়া একটা অপরাধ। তাহলে ওই ধারার সাথে গ্রামবাসীরা সবাইরে যুক্ত করার জন্য আসবে কত, 34। ধরেন সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে ওই যদি তারে আঘাত করছে, 300 কত বলেন তো, কত, 334, 334, সরি 334 না, 333, জি 33, 32, 33, জি। সরকারি কর্মকর্তারে তার দায়িত্ব থেকে বিরত রাখলে যদি আঘাত করে তাহলে 332, আর যদি গুরুতর আঘাত করে তাহলে 333, জি। সাজা আছে 3 বছর আর 7 বছর, সরি 3 বছর আর 10 বছর, যাই হোক। তাহলে সরকারি এই জায়গায় মূল অপরাধটা গ্রামবাসী যে বাধা দিছে, ধরেন সরকারি কর্মকর্তারে হালকা আঘাত করছে, তাহলে 332-এর সাথে সবাইরে সমানভাবে দায়ী করার জন্য আসবে কত, 34। বুঝতে পারছেন? আর যদি এরকম হতো যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসবে, এটা আগে থেকে কেউ জানতো না, তো তখন ইনস্ট্যান্টলি তারা বাধা দিছে, তখন তাদের সবাইরে দায়ী 332-এর সাথে সবাইরে দায়ী করার জন্য লাগতো কত, 149, 149। বুঝতে পারছেন? আবার এই মামলার ধারা 332-এর সাথে 34 এবং 149 দুইটাই আসতে পারে। কিভাবে পারে, উদাহরণ দিই। যদি এরকম হয় যে সরকারি কর্মকর্তা আসবে, 5 জন জানে যে আহ, আসলে আমরা 5 জনে মিলে পরিকল্পনা করতে আমরা বাধা দিব, এবং ঠিকই তারা পূর্ব পরিকল্পনা অনুসারে ম্যাজিস্ট্রেট সাহেবের বাধা দিছে, তাহলে ওই 5 জনকে দায়ী করার জন্য আসবে কত, 34। আর আবেগে তাদের সাথে সাথে তারা গ্রামবাসী বা জ্ঞাতি ভাই ব্রাদার, তারা তাদের পূর্ব পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল না, কিন্তু তাদের ওই যেহেতু 5 জন গেছে, তারা ওই মুহূর্তে ওই দিন তারাও তাদের সাথে জয়েন করছে, তাহলে তাদের সবাইরে দায়ী করার জন্য আসবে কত, 129। বুঝতে পারছেন? আরো ভালো উদাহরণ দেই, সেটা হলো যে
যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রথম যে মামলাটা হয়, একেবারে প্রথম মামলা, হত্যা মামলা, ওই মামলার ধারা দেখবেন 302/34/149, দুইটাই আছে। দুইটা আছে কেন কেন? ওনারা যারা মাস্টার মাইন্ড, ধরেন এই শেখ হাসিনা, তারপরে অন্যান্য যে কর্মকর্তা, তাদের উপর ফেলছে হলো 34। আর এই যে যে পুলিশ বাহিনীর সদস্য বা অন্যান্য যারা মানে ইনস্ট্যান্টলি তাদের সাথে সাই দিছে, তাদের সবাইরে দায়ী করার জন্য আনছে কত? 149। বুঝতে পারছেন? তো এখন তাহলে আমরা 34 আর 149-এর সাথে পার্থক্য যদি খুঁজি, আহ 34 আর 149, 34-এর ক্ষেত্রে সদস্য সংখ্যা কত? 2 বা ততোধিক। 149-এ কত? 5 বা ততোধিক। 34-এ অবশ্যই প্রি প্ল্যান থাকে, কিন্তু 149-এ প্রি প্ল্যান থাকে না। আপাতত মনে রাখেন থাকে না। কি থাকে না? 34-এ অবশ্যই সক্রিয় অংশগ্রহণ থাকতে হবে, সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে। কিন্তু 149-এ অবশ্যই সক্রিয় উপস্থিতি থাকতে হবে, সক্রিয় অংশগ্রহণ থাকতেও পারে, নাও পারে। নাকি? 34-এর ক্ষেত্রে এটা স্বতন্ত্র কোনো অপরাধ না, এটা সাক্ষ্য আইনের একটা কি নীতি। 149-ও স্বতন্ত্র অপরাধ না, বাট স্বতন্ত্র অপরাধ বলা যায়। কোন সেন্সে বলা যায়? কারণ যে জায়গায় 149 আছে সেই জায়গায় আর কোনো অপরাধ থাক বা না থাকে, একটা অপরাধ আছে। সেটা কত জানেন? বেআইনি সমাবেশ। আচ্ছা, 34-এর ইংরেজিতে কি বলে? কমন ইন্টেনশন। আর 149 ইংরেজিতে কি বলে? কমন অবজেক্ট। 34-এর একটা উদাহরণ দিবেন, 149-এর একটা কি উদাহরণ দিবেন? এই তো, এইগুলা লিখলেই পার্থক্য কি অনেকগুলা হয়ে যায়। ঠিক একই ভাবে আমরা যদি 34-এর সাথে অপরাধজনক ষড়যন্ত্রের পার্থক্য লিখি, এটাও সোজা। আগে দিব সংজ্ঞা, এটার সংজ্ঞা, এটার সংজ্ঞা, তারপরে সংখ্যাগত মিল হয়ে যায়। অভিন্ন অভিপ্রায়ের সংখ্যাও যা, ষড়যন্ত্রের সংখ্যাও তাই, এটা পার্থক্য হয় না। আমি লিখবো যে এখানে প্রি প্ল্যান অনুসারে অপরাধ সংগঠিত হতে হবে, কত? 34। আর 120-এর খতে অপরাধ সংগঠনের প্রয়োজন নাই। তারপরে 34-এ স্বতন্ত্র অপরাধ না, কিন্তু 120-এর খ একটা স্বতন্ত্র অপরাধ। 34-এর জন্য আলাদা সাজার কোনো ব্যবস্থা নাই, কিন্তু 149-এর জন্য আলাদা কি? আলাদা 120-এর খর জন্য আলাদা সাজার ব্যবস্থা আছে। তারপরে ইংরেজি প্রতিশব্দ, এটারে বলে কমন ইন্টেনশন, এটারে বলে ক্রিমিনাল কনস্পাইরেসি। তারপরে এটার আর শাস্তিগত এটার আপনি বললেন, এটার একটা উদাহরণ দিলেন, এটার একটা উদাহরণ দিলেন। তো এইগুলা ছাড়াও আরো অনেক পার্থক্য হয়। তাহলে যেহেতু আজান দিয়েছে, আমরা কি কি জানলাম? আমরা 34 সম্পর্কে ধারণা পেলাম, আমরা 149 সম্পর্কে ধারণা পেলাম, 120 খ সম্পর্কে ধারণা পেলাম। যদিও এটা আগের দিন আলোচনা করছিলাম, তারপরেও আবার একটু আলোচনা করলাম। আমরা নামাজের বিরতির শেষে 109 এবং 396 এগুলাও আলোচনা করব ইনশাল্লাহ। একটু বিরতি। ধন্যবাদ। তো আমরা বিরতির আগে 34, 109, 120 খ আলোচনা করছি। এখন আমরা দেখব 34, 149, 120 খ। এখন দেখবো আমরা 109। 109 আসলে আহ বলছে যে অপরাধের সহায়তা, বা ইংরেজিতে বলে অ্যাবেটমেন্ট। এখানে একজন ব্যক্তি যদি আর একজন ব্যক্তির কোনো কাজে অপরাধ সংগঠনের সহায়তা করে, এটা কথার মাধ্যমে হতে পারে, কাজের মাধ্যমে হতে পারে, ষড়যন্ত্রের মাধ্যমে হতে পারে, তো তখন সেটা প্ররোচনা বা অপরাধের সহায়তার জন্য দণ্ডিত হবে ওই ব্যক্তি কত ধারায়? 109 ধারায়। উদাহরণস্বরূপ যদি বলি যে আমি জাকারিয়া সাহেবরে বললাম যে জাকারিয়া সাহেব আপনি অমুকরে একটা ঘুষি দিয়ে আর একটা দাঁত ফেলে দেন। তো জাকারিয়া সাহেব ঠিকই আমার কথা শুনে তারে যে ঠিকই ঘুষি একটা দিয়ে দাঁত ফেলে দিছে। তাহলে এই জায়গায় মূল কাজটা করছে জাকারিয়া, কিন্তু আমি হলাম এই অপরাধের কি প্ররোচনাকারী বা সহায়তাকারী। 109। তো 107 থেকে অধ্যায়টা শুরু, এবং 120 পর্যন্ত খুব ভালোভাবে আমরা পড়বো এটা যখন আমরা ওই অধ্যায়ে যাব আর কি। তাহলে আপাতত এটা জানলেন যে প্ররোচনার জন্য দায়ী হতে পারে কয়জন? সর্বনিম্ন একজন। এতক্ষণ যতগুলা পড়ছি কয়জন দায়ী হতো? 2 বা ততোধিক। আর এই জায়গায় কয়জন? একজন। সর্বনিম্ন একজন।
এবং এক্ষেত্রে অপরাধটা সংঘটিত হতেও পারে, নাও পারে। যদিও 109-তে অবশ্যই সংঘটিত হয়, সেটা বিস্তারিত পরে বলবো, কিন্তু প্ররোচনার ক্ষেত্রে অপরাধ সংঘটিত হোক বা না হোক সবাই সমানভাবে দায়ী। মানে সবাই না, মানে ওই ব্যক্তি যারা সহায়তা করলো আর কি। জি। তারপরে দেখেন খুন সহ ডাকাতি, ধারা কত, 396। এটা বলছে যে 5 বা ততোধিক ব্যক্তি যদি ছিনতাই করে বা দস্যুতা করে, সেই ছিনতাই বা দস্যুতারে বলবে কি, ডাকাতি। ডাকাতির সময় এই 396 ধারা খুবই গুরুত্বপূর্ণ। ডাকাতির সময় যদি একজন ব্যক্তি হত্যা করে, তাতে অন্যান্য ডাকাতদের সম্মতি থাক বা না থাক, পরিকল্পনা থাক বা না থাক, সবাই সমানভাবে দায়ী হবে। 396। গতদিন অনুপ্রে আমি একটা প্রশ্ন করছিলাম যে যে ধরেন আমরা এখানে বেশ কয়েকজন আছি, 5-এর অধিক ব্যক্তি, আমরা পূর্ব পরিকল্পনা অনুসারে অমুক বাড়িতে ডাকাতি করতে গিয়ে সেই বাড়িতে গিয়ে হত্যা করলাম, একজন হত্যা করছে, তাহলে এই মামলা আমাদের বিরুদ্ধে কত কত ধারায় হবে? তা উনি বলছিল 34, 120 খ, 396। এত ধারার দরকার নাই, মামলা শুধু কত, 396। আর 34-এর যে উপাদান, এটা 396-এর মধ্যে 34 অলরেডি আছে, কারণ 396-এর ভাষাটা এরকম যে 5 বা ততোধিক ব্যক্তি ডাকাতি সংগঠনকালে যদি কেউ অপরাধ করে সবাই সমানভাবে দায়ী হবে, এই আর কি। তাতে ডাকাতি সংগঠনকালে সকলের সম্মতি থাক বা না থাক, এই আর কি। এই যে যে আমরা ভিকারিয়াস লাইবিলিটি সম্পর্কে যে 5টা ধারণা পড়লাম, এখন আমরা মূল প্রশ্নের উত্তরে চলে আসি যে 34 আর 149-এর মধ্যে পার্থক্য। তো যদি এরকম আসে, যে ধরেন আমরা যখন আগে, আমি যখন 2014 সালে রিটেন পরীক্ষা দিয়েছিলাম, তখন এই 34 আর 149-এর পার্থক্য আলোচনা করুন, জাস্ট এই একটা পার্থক্যই আসছে। নাম্বার ধরেন 15, নাম্বার কত, 15। তো তখন নাম্বার যদি, মার্কস যদি বেশি থাকে, তাহলে সরাসরি আমি পার্থক্যে যাব না, আগে আমি একটু এটার সংজ্ঞা ওইটার সংজ্ঞা দিয়ে নেব, বুঝতে পারছেন? আর ধরেন আপনাদের সময় আসলো যে 34 149-এর মধ্যে পার্থক্য আলোচনা করুন, মার্কস মাত্র কত, 5। তাইলে আমার আর আলাদা করে এই জায়গার সংজ্ঞার যে, মানে সংজ্ঞা এটা পার্থক্যের মধ্যে দিব, আলাদা করে আমার সংজ্ঞা দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? মানে কখন কি করবেন এটা নির্ভর করে প্রশ্নের মার্ক কত, আপনার হাতে সময় কত আছে। বাট আমার সবকিছু, সব টেকনিক জানতে হবে এবং ওখানে গিয়ে আমার সব টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো দেখেন, তো সাধারণ অভিপ্রায় বা কমন ইন্টেনশন 34 ধারায় বলা হয়েছে যে যখন 2 বা ততোধিক ব্যক্তি তাদের অভিন্ন অভিপ্রায় বাস্তবায়ন করার জন্য কোনো অপরাধমূলক কাজ করে, আন্ডারলাইন করেন, অপরাধমূলক কাজ কি বলেন, করে, মানে তাদের অভিন্ন অভিপ্রায় ছিল, দ্যাট মিন্স পূর্ব পরিকল্পনা ছিল আর অপরাধটাও করেছে, তখন তাদের প্রত্যেকে উক্ত অপরাধমূলক কাজের জন্য এমন ভাবে দায়ী হবে যে সেই কাজটি সে নিজে একা করেছে। বুঝতে পারছেন? 2 বা ততোধিক ব্যক্তি একই অভিপ্রায় অপরাধ করলে তাদের অপরাধ করার অভিন্ন অভিপ্রায় ছিল বলে মনে করতে হবে। 34 ধারায় কোনো স্বতন্ত্র অপরাধ সৃষ্টি করেনি, বরং অপরাধ সংগঠনকারী সকলকে যৌথভাবে দায়ী করার জন্য আন্ডারলাইন করবেন, এটি সাক্ষ্য আইনের একটা কি, নীতিমাত্র। তো উদাহরণ আর আমি পড়লাম না, উদাহরণ তো আমরা ওই যে ক ও খ পূর্ব পরিকল্পনা অনুযায়ী গ কে খুন করে, গ কে খুনের দায়ে ক ও খ কে যৌথভাবে 302/34 ধারায় করা যাবে। এখন আপনি বলতে পারেন যে স্যার, ক ও খ পূর্ব পরিকল্পনা অনুযায়ী গড়ে খুন করছে, তাহলে এই জায়গায় এই দুইজনের বিচার আমরা একসাথে করব, এই কারণে আনা হয়েছে কত, 34। যদি 34 আমি না আনতাম, তাহলে কর বিরুদ্ধে আলাদা একটা মামলা হতো আর খর বিরুদ্ধে আলাদা একটা মামলা হতো। বুঝতে পারছেন? তাহলে এই দুইজনের যৌথভাবে বিচার করার জন্যই আনছি কত, 34। জি। তো সাধারণ উদ্দেশ্য, মানে কমন অবজেক্ট যেটা 149, বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য নামে পরিচিত। দণ্ডবিধির 141 ধারায় গোল দিবেন 5টি উদ্দেশ্যকে সাধারণ, সরি, বেআইনি সমাবেশের সাধারণ উদ্দেশ্য হিসেবে অভিহিত করা হয়েছে। যদি পরীক্ষায় আসে, হ্যালো, এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন?
আচ্ছা, সমস্যা নাই। তাহলে সাধারণ অভিপ্রায় তো আমরা জানলাম, সাধারণ উদ্দেশ্য কয়টা? পাঁচটা। তো এই পাঁচটার মিউট করা কেন? এখন তো শুনতে পাচ্ছেন। ও, আপনাদের মিউট করা, বুঝতে পারছি। ঠিক আছে। তো সাধারণ উদ্দেশ্য তাহলে কয়টা ভাই? পাঁচটা। এই পাঁচটা একটু দেখেন। পাঁচটার ভিতরে প্রথম যেটা, যে বল প্রয়োগ করে সরকার বা সরকারি কর্মকর্তারে কি করতে? বিত করতে। আপনি যদি পাঁচ বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হয়ে সরকার বা সরকারি কর্মকর্তারে যদি কি দেখান, ভয় দেখান, তাহলে সেটা হয়ে যাবে বেআইনি সমাবেশ। তারপরে দেখেন আইন বা আইনি প্রক্রিয়া বলবৎকরণে বাধা দেওয়া, মানে যে কোনো একটা আইনগত প্রক্রিয়া বলবৎকরণে কি দিছেন? বাধা দিচ্ছেন। ক্ষতি বা অপরাধমূলক অনধিকার প্রবেশ বা অন্যান্য অপরাধ সংগঠন বা পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি একত্রিত হয়ে ওই কাজগুলো করে, তারপরে সম্পত্তির বলপূর্বক দখল গ্রহণ করতে, আর অপরাধমূলক বল প্রয়োগ করে কোনো ব্যক্তি যে কাজ করতে বাধ্য না বা যে কাজ করতে বাধ্য তাকে সেই কাজ করতে, যে কাজ করতে বাধ্য না তাহলে সেই কাজ করতে বাধ্য করা, আর যে কাজ করতে সে বাধ্য সেটা করা থেকে কি রাখা? বিরত রাখা। তো সহজ কথা বলা যায় যে পাঁচ বা ততোধিক ব্যক্তি যদি কোনো বেআইনি কাজ করে সেটারই কি বলে? বেআইনি সমাবেশ। আর এই যে দেখেন দণ্ডবিধির 149 ধারা অনুযায়ী পাঁচ বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে 141 ধারায় বর্ণিত পাঁচটি সাধারণ উদ্দেশ্যের মধ্যে কোনো একটি সংগঠন করলেই তারা সকলে কি সমানভাবে দায়ী হবে। অর্থাৎ পাঁচ বা ততোধিক ব্যক্তি এক জায়গায় হইয়া যদি কোনো বেআইনি কাজ করে সেটা তো বেআইনি সমাবেশ। আর বেআইনি সমাবেশের সদস্যরা সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নে যা যা করবে তারা সবাই সমানভাবে দায়ী। এটাই বললো কততে? 149-এ। তার মানে সবার আগে একটা থাকা লাগবে কি? বেআইনি সমাবেশ। আর বেআইনি সমাবেশের ব্যক্তিরা বেআইনি সমাবেশ ছাড়া যদি অন্য কোনো অপরাধ করে, পাঁচটার যে কোনো একটা বলতে, যে পাঁচটার যে কোনো একটা তো অলরেডি হয়ে বসে আছে বেআইনি সমাবেশ, পাঁচটার যে কোনো একটা হইলেই সেটা হয়ে গেল বেআইনি সমাবেশ। আর তারা এই বেআইনি সমাবেশ ছাড়াও যদি অন্য কোনো অপরাধ করে তাহলে তারা সবাই সমানভাবে দায়ী হবে। এটাই বলছে কততে? 149-এ। উদাহরণ পড়ি দেখেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট রসুলপুর গ্রামে কবর থেকে লাশ উত্তোলন করতে গেলে পাঁচ বা ততোধিক গ্রামবাসী উক্ত ম্যাজিস্ট্রেটকে আঘাত করে। এখানে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ, এরা সবাই দণ্ডবিধির কত? 143/332 এবং 149 ধারায় দণ্ডিত হবে। 143-এ হলো বেআইনি সমাবেশ আর শাস্তি আর কি, বেআইনি সমাবেশের শাস্তি। 332-এ আছে সরকারি কর্মকর্তাকে তার দায়িত্ব থেকে বিরত রাখার উদ্দেশ্যে যদি স্বেচ্ছায় আঘাত করে। আর এই কাজগুলার তারা যে করেছে সবাই সমানভাবে দায়ী করার জন্য আনবে কত? 149। এখানে 34 কেন আসলো না? এই কারণে আসলো না, এখানে প্রশ্নে কোথাও কিন্তু বলে নাই যে তাদের অভিন্ন অভিপ্রায় ছিল বা পূর্ব পরিকল্পনা ছিল। বুঝতে পারছেন? কারণ এখানে তারা বাধাটা দিয়েছে কি তাৎক্ষণিক ভাবে। না, বইয়ের উদাহরণ লাগবে। যে জিনিস আমার সোজা সেই জিনিস দিয়েই তো সব জায়গা দরকার আর কি। বুঝতে পারছেন? বইয়ের যে কোনো জিনিস দেখবেন যে জটিল করে লেখা, বইয়ের যে কোনো জিনিসই জটিল। এবং আইনের বই বাংলার চেয়ে ইংরেজিতে বোঝা সহজ। আচ্ছা, যাই হোক, দেখেন তাহলে সাধারণ অভিপ্রায় এবং সাধারণ উদ্দেশ্যের মধ্যে পার্থক্য, ধারাগত পার্থক্য দিবেন। পারবেন না ইনশাল্লাহ? বিস্তারিত আর না পড়ি, সংজ্ঞা কত দিবেন? এটার সংজ্ঞা, এটার সংজ্ঞা। অনেকে আপনারা সংজ্ঞা বানান ভুল করেন। স অনেশ্বর গ একের গা লেখেন, বা সয় উমন নিচে গ দিয়ে আকার লেখেন। এটা হবে না। স অনেশ্বর জয় ইয়ে আকার, এই যে যে সামনে যেটা দেখতেছেন এটা হলো যুক্ত অক্ষর, যুক্ত রূপ হচ্ছে কিসের কিসের? বর্গীয় জ প্লাস ইউ। 3 নম্বরে দেখেন সংখ্যা কত? 34-এর ক্ষেত্রে সংখ্যা কত? 2 বা ততোধিক। 149-এ কত? 5 বা ততোধিক। পূর্ব পরিকল্পনা দেখেন, এই জায়গা পূর্ব পরিকল্পনা কি থাকবে? 34-এ এই জায়গা কি থাকবে না। 5 নাম্বার দেখেন বেআইনি সমাবেশের সদস্য হওয়া। 34-এর ক্ষেত্রে বেআইনি সমাবেশের সদস্য আবশ্যক নয়, কিন্তু 149-এ অবশ্যই ওই জায়গায় কি থাকতে হবে? বেআইনি সমাবেশ। 6 নাম্বার দেখেন
অংশগ্রহণ এবং কি উপস্থিতি। দুই বানানো যায়। হ্যাঁ যায়, দুইটা বানানো যায়। এটার 34-এ লাগবে সক্রিয় অংশগ্রহণ, আর ওই জায়গায় 149-এ সক্রিয় অংশগ্রহণের দরকার নাই, থাকলে ভালো, না থাকলে সমস্যা নাই। আর 149-এ দরকার সক্রিয় উপস্থিতি, আর 34-এ সক্রিয় উপস্থিতি থাকতেও পারে, নাও পারে। এটার বিস্তারিত ব্যাখ্যা যে যখন প্রথমে পড়ালাম তখন দিছি। দণ্ড প্রদান, 34-এ সর্বনিম্ন কয়জনকে দণ্ডিত করা যায়, আর 149-এ কয়জনকে? 5 জনকে। পরিধি, অ্যাকচুয়ালি 34 ধারার পরিধি বেশি, আর 149 ধারার পরিধি কি বলেন কম। কেন 34 ধারার পরিধি বললাম? কারণ 34 ধারায় সর্বনিম্ন কয়জনকে দায়ী করা যায়? 2 জনকেও দায়ী করা যায়, যায় কি না? তাই। যায়। স্বতন্ত্র অপরাধ, 34 কোনো স্বতন্ত্র অপরাধ নয়। এটা সাক্ষ্য আইনের একটা কি, 149-এ স্বতন্ত্র অপরাধ নাই, বাট আংশিক স্বতন্ত্র অপরাধ বলা যায়। কেন যায় বলেন? কারণ যে জায়গায় 149 আছে সে জায়গায় কি আছে? 41। বেআইনি সমাবেশ আছে। ইংরেজি শব্দ দেখেন, এটার ইংরেজিতে বলে কি? কমন ইন্টেনশন। এটার ইংরেজিতে বলে কি? কমন অবজেক্ট। বুঝতে পারছেন? এই আলো, তারপরে দেখেন উদাহরণ। উদাহরণ ওই যে একটু আগে যে উদাহরণটা দিলাম হুবহু সেই উদাহরণ। এই আলম ভাই, আপনারা একটা প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি উত্তর দেন তো। আপনারা অন্যরাও শুনেন, কেউ বলবেন না যারা প্রশ্ন করেছে সে উত্তর দিবে। ধরেন 5 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে যদি একজনকে হত্যা করে, তখন হত্যা যে করছে 302 তো অবশ্যই আসবে। কিন্তু ওই 5 জনকে সমানভাবে দায়ী করার জন্য 34 নিবেন নাকি 149 নিবেন? পূর্ব পরিকল্পনা অনুযায়ী। হুম, 5 জন কিন্তু 2 জন না, 5 জন। পূর্ব পরিকল্পনা থাকলে ওই জায়গা 34 নেওয়া যাবে। নেওয়া যাবে না। কত আনবেন? আরে ওনারে, ওনার যুক্তি দিতে দেন, সবার বক্তব্য শুনবো। কত নিবেন আপনি? 149। ব্যাখ্যা দেন, মানে কেন 149 নেবেন, আপনার ব্যাখ্যা দেন। যা বুঝছেন সেটাই ব্যাখ্যা, কি ভুল সঠিক সেটা পরের ব্যাপার, আপনি আপনার যুক্তিতে অটল থাকেন, বলেন। যেটা বলবেন সেটাই হবে। হ্যাঁ, এ জায়গায় লজ্জা শরমের কিছু নাই, বলেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী হ্যাঁ, তাহলে 34 কে আর দিয়ে দিন। তাহলে 149 বললেন, কোনটা সঠিক তাইলে? 34 আনতে দিন। 5 জন যে, 5 জন থাকলে পা- পূর্ব পরিকল্পনা আছে। 2 জন তো না, 5 জন। বলেন, ব্যাখ্যা দেন দ্রুত। যে কোনো কোনটা, 34, 149, যেটা বলবেন সেটার ব্যাখ্যা দিতে হবে। দুই বার তো কত বেশি? 5 জনের সমস্যা, সর্বনিম্ন 2 জন, বেশি 100 জনের সমস্যা। পূর্ব পরিকল্পনা যেহেতু আছে সেহেতু তো আচ্ছা, অনেকে ভাইভাতে এরকমই করে। আচ্ছা, অনেকে আপনারা অনলাইন অফলাইন যারা আছেন, মানে আমি তো পড়াই, অনেকের এরকম পাইছি যে তারা 5 জন দেখলেই 149, মানে আর কিছু থাক বা না থাক, যেহেতু 5 জন, 5 জন থাকলেই 149 থাকে। এখন 5 জন তো 2 জনের বেশি, তার মানে তো এটা 34-ও কভার করে না ভাই। 2 বা ততোধিক, মানে এটা তো সর্বনিম্ন 2 জন, এটা তো 34-ও কভার করে। এখন 5 জন হোক আর 2 জন হোক, আমার দেখতে হবে যে এই জায়গায় অন্যান্য উপাদান কি আছে। 5 জন হলেই যে সবসময় 149, বিষয়টা তো তা না। দেখতে হবে যে 34-এ 2 বা ততোধিক, তাহলে 5 জন মানে 5 জন মানে কি 34-এরটাও পূরণ হচ্ছে শর্ত। এখন দেখবো যে কমন, মানে আপনার কমন ইন্টেনশন আছে কিনা, মানে অভিন্ন অভিপ্রায়, মানে পূর্ব পরিকল্পনা আছে কিনা। আমি তো প্রশ্নে বললামই যে 5 জন ব্যক্তি পূর্ব পরিকল্পনা অনুসারে একজনকে হত্যা করছে, তাহলে দেখা 5 জন তো ডেফিনেটলি 2-এর বেশি। আবার পূর্ব পরিকল্পনাও আছে, আবার অপরাধটা সংগঠিত হয়েছে, তাহলে 302 এর সাথে কত আসবে? 34। 149 আসবে না, বুঝছেন? এখন অনেকে, এখন দেখেন অনেকে আপনারা ভাবেন যে 5 জন হইলেই মনে হয় 149। বুঝাইতে পারলাম কিনা?
5 জন হলেই কিন্তু 149 না, 149 হতেও পারে, নাও হতে পারে। যাই হোক, আমরা এখন চলে আসি বি নাম্বার প্রশ্নে। আমাদের যে বি নাম্বার প্রশ্ন সেখানে একটু যদি আপনারা দেখেন, বি নাম্বার প্রশ্নে বলছে এইভাবে প্রশ্ন আসে যে অভিন্ন, বি নাম্বার প্রশ্নে আসছে যে অভিন্ন অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া 34 ধারা প্রযুক্ত হতে পারে না। আগে প্রশ্নটা ভালোভাবে বুঝেন। বলতেছে যে অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ছাড়া 34 ধারা প্রযুক্ত ধরেন প্রয়োগ হতে পারে না। বক্তব্যটির যথার্থতা নিরূপণ করো। এটা কি আপনার দৃষ্টিতে সঠিক কিনা বলে? সঠিক স্যার। আমরা জানি 34-এর ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় মানে হলো পূর্ব পরিকল্পনাও থাকতে হবে, আবার কি অংশগ্রহণও থাকতে হবে, উপস্থিতি থাক বা না থাক অবশ্যই অভিপ্রায়ও থাকতে হবে, আবার কি অংশগ্রহণও থাকতে হবে। তাহলে এটা কি যথার্থ কিনা বলেন? যথার্থ। এখন আপনি এটা যুক্তি দিয়ে বোঝাবেন আর কি। তারপরের অংশ দেখেন, একজন ব্যক্তিকে, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার, এই যে প্রশ্নে যে উভয়ের উপস্থিতি বললো, অভিন্ন হ্যাঁ, অভিপ্রায় ও অংশগ্রহণ উভয়ের উপস্থিতি, হ্যাঁ, তো স্যার এখানে স্যার উপস্থিতিটা বুঝাইছে না স্যার? কিসের উপস্থিতি বলছে তো? এই জায়গা তো মানুষের উপস্থিতি বলে নাই, এটা তো বলছে এই দুইটা উপাদানের উপস্থিতি। এ জায়গা তো মানুষের উপস্থিতি বলে নাই, বলছে অভিন্ন অভিপ্রায় মানে দুই বা ততোধিক ব্যক্তির অভিন্ন অভিপ্রায় থাকতে হবে এবং তাদের অংশগ্রহণ থাকতে হবে। এই জায়গা মানুষের উপস্থিতি বোঝায় নাই। জি আমি স্যার। 34-এর ক্ষেত্রে আপনি যদি প্রথমে বুঝে থাকেন যে দুই বা ততোধিক ব্যক্তি ব্যাংকে চুরি করতে গেছে, তাহলে তাদের প্রি প্ল্যান ছিল ব্যাংকের ভিতরে একজন গেছে, একজন বাইরে, আর একজন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে। সবাই কি এক জায়গায় উপস্থিত আছে? নাই, কিন্তু সবার সমান কি আছে? অংশগ্রহণ আছে। তাহলে 34 যদি আমি আনতে যাই তাহলে সবার সময় অংশগ্রহণ দরকার, এই উপাদানটাও থাকতে হবে। আর একটা উপাদান হলো কি, পূর্ব পরিকল্পনা থাকতে হবে। এখন এই উপস্থিতি মানে আপনি বুঝেন না যে সবার এক জায়গায় উপস্থিত থাকা লাগবে। ওই দুইটা এই উপাদানের উপস্থিতি উপস্থিতি। মানে বোঝানো হয়েছে দুইটা উপাদানের উপস্থিতি। সোহাগ সাহেব বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি। দেখেন, আমরা একটু আগে যে বললাম যে 34-এর সক্রিয় উপস্থিতির দরকার নাই, আপনি হয়তোবা সেটা বুঝছেন যে ওই জায়গা বললো সক্রিয় উপস্থিতির দরকার নাই। এই জায়গা তো উপস্থিতি, উভয়ের উপস্থিতি লেগছে। এই জায়গা উভয়ের উপস্থিতি বলতে অপরাধ যারা করছে তাদের উপস্থিতি না, এ উপাদানের জায়গা উপস্থিতি। অভিন্ন অভিপ্রায় আর অংশগ্রহণ এই দুইটা উপাদানের উপস্থিত থাকা লাগবে, সেটা বলছে। আচ্ছা, তারপরের অংশ দেখেন, একজন ব্যক্তিকে তার দ্বারা সরাসরি সংঘটিত হয়নি অপরাধের জন্য দায়ী করার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করো। এইটুকুর অংশ কি? আপনি যদি প্রশ্ন ভালোভাবে না বুঝেন তাহলে উত্তরও ভালোভাবে লিখতে পারবেন না। এই জায়গায় বলছে একজন ব্যক্তিকে, ধরেন নূর ইসলাম ভাই একজন ব্যক্তি, তার দ্বারা সরাসরি সংগঠিত হয়নি মানে সে সরাসরি অপরাধটা করে নাই, সে সরাসরি কাউকে হত্যা করে নাই ধরে, তো ওই অপরাধে দায়ী করার জন্য অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা আলোচনা করুন। সরাসরি সংগঠন না করলেও তো 34 আর 149-এ তারা দায়ী করা যায়। কেমনে করা যায়? আমি উদাহরণ দিই। পূর্ব পরিকল্পনা ছিল যে নুরুল ইসলাম ভুইয়া, আনারুল হক, জাকারিয়া ব্যাংক চুরি করবে। আনারুল হক ঢুকছে, জাকারিয়া পাহারা দিচ্ছে, আর ভুইয়াও পাহারা দিচ্ছে। তাহলে সরাসরি অপরাধটা করছে আনারুল হক, কিন্তু তারা দুইজন তো পাহারা দিছে। সরাসরি অংশগ্রহণ, সরাসরি কাজটা করে নাই কিন্তু অপরাধে তাদের অংশগ্রহণ ছিল, তো তাদেরকে দায়ী করা যাবে। এটার উদাহরণ দিলাম হলো 34-এর। আর 149-এর কেমনে? ওই যে হঠাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেটে বাধা দিছে, 5 জনে বাধা দিছে, আর 5 জন মারপিট করে নাই কিন্তু তাদের সাথে দাঁড়াইছিল। তা দাঁড়ায় থাকলেও যারা মারপিট করছে তাদেরও যে সাজা, যে দাঁড়াইছিল তাদেরও কি সেই সাজা। এটা কত? 149। তার মানে সরাসরি যদি কেউ অপরাধ সংগঠন না করে তবুও সে অভিন্ন অভিপ্রায় মানে 34-এর ক্ষেত্রে কিভাবে দায়ী হতে পারে এটা উদাহরণ দিয়ে বুঝাবেন। আর 149-এর ক্ষেত্রে কিভাবে দায়ী হতে পারে এটা কি উদাহরণ দিয়ে বুঝাবেন। এই হলো প্রশ্ন। জি। তো আমরা একটু উত্তরে চলে আসি। দেখেন,
উত্তর দেখেন। প্রথমে বলছে, ওই প্রশ্নের উত্তরে একটু থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা আছে যে অভিন্ন অভিপ্রায় ও অভিন্ন উদ্দেশ্যের কি দিতে হবে, সংজ্ঞা দিতে হবে। তারপরে আমরা প্রশ্নের প্রথম অংশে চলে আসলাম, যে অভিন্ন অভিপ্রায় অংশগ্রহণ উভয়ের উপস্থিতি ব্যতীত 34 ধারা প্রযুক্ত হতে পারে না, বক্তব্যটির যথার্থতা। তো এখানে আপনি ধরেন আমরা দুইটা কেস রেফারেন্স দিয়ে লিখছি, তো যদি আপনার কেস রেফারেন্স মনে নাই এবং এই প্রশ্ন এসেই গেছে, তাহলে উচ্চ আদালতের নজির ছাড়াও আপনি আপনার উদাহরণ দিয়ে বুঝাই দিবেন যে অভিন্ন অভিপ্রায় সংজ্ঞায় অভিন্ন উদ্দেশ্য অভিন্ন অভিপ্রায় সংজ্ঞা দিয়ে তারপর আপনি উদাহরণ দিয়ে দিবেন যে যে ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ উভয়ের উপস্থিতি কেন দরকার। যে ধরি অমুক 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 ব্যাংক ডাকাতি ব্যাংকে চুরি করতে গেছে, অমুক শীত কেটে ভিতরে ঢুকেছে, অমুক পাহাড় দিছে, অমুক আর এক রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে, পরবর্তীতে তারা যদি সবাই ধরা পড়ে তাহলে তাদের বিরুদ্ধে মামলা হবে ওই যে চুরির ধারা 380-র সাথে তাদের সবাই দায়ী করার জন্য লাগবে কত, 34। এখন এখানে দেখা যাচ্ছে যে তাদের ভিতর 34 কেন আনা আনা হলো, কারণ তাদের ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায় ছিল, পূর্ব পরিকল্পনা ছিল, এবং তারা সবাই এই অপরাধটার করার সময় অংশগ্রহণ করছে সমানভাবে, যদিও এক জায়গায় উপস্থিত ছিল না কিন্তু অংশগ্রহণ তো করছে। এই কারণেই তাদেরকে সবাইকে সমানভাবে দায়ী করার জন্য 380 মানে ঘরে চুরির সাথে যুক্ত হয়েছে কত, 34। বুঝতে পারছেন? মানে বঙ্গবন্ধুর ভাষণ আছে না, যে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। তাহলে আমার কাছে AK-47 নাই, কেস রেফারেন্স নাই, সমস্যা নাই, আমার যা আছে তাই দিয়ে আমার ঝাঁপাই পড়তে হবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে, এটার নাম হইলো পরীক্ষা। তো এরকম যদি আপনি ঝাঁপাই পড়েন, ধরেন যার AK-47 আছে সে নিশানা ঠিক মতো লাগাইতে পারে নাই, কিন্তু আপনার কাছে ছিল একটা, আমরা যে ফুলকসি বলি, ভালোবাসায় কি বলে জানি না কি বলে, তো আপনার যদি ফুলকসি দিয়েও যদি আপনি নিশানা ভেদ করতে পারেন, তাহলে AK-47 এর তো আপনার কি ভালো, ফুলকসি ভালো। তো বিষয়টা হলো যে অমুকের কি আছে, আমার কি, অমুক এত পড়া পড়ছে, আমি তো মোটে ইয়ে পড়ছি, আমার কি হবে, তারটা তার সাথে, আপনারটা আপনার সাথে। যাই হোক, দেখেন, তো আমরা একটু পড়ি যে বাংলাদেশ বনাম আবেদ আলী 36 DLR AD 234 মামলায় বলা হয়েছে 34 ধারার অধীন মামলার মূল ভিত্তি হলো অভিন্ন অভিপ্রায় সহকারে অপরাধ সংগঠনে অভিযুক্ত ব্যক্তির কি অংশগ্রহণ। যেটা ভালো উদাহরণ সেটা এই যে দেখেন, মেজর ফজলুল হুদা বনাম রাষ্ট্র, 62 DLR কত, AD 1, এডি মানে হলো অ্যাপেলেট ডিভিশন। মামলায় বলা হয়েছে যে 34 ধারার অন্যতম বৈশিষ্ট্য হলো কার্য সংগঠনে অংশগ্রহণ, কিন্তু সকল ক্ষেত্রে, আন্ডারলাইন করবেন, শারীরিক উপস্থিতির মাধ্যমে এমন অংশগ্রহণ অপরিহার্য। বলছে যে অংশগ্রহণ ঠিক আছে কিন্তু সব সময় শারীরিক উপস্থিতির মাধ্যমে অংশগ্রহণের দরকার নাই। এই মামলায় সুলতান শাহরিয়ার ঘটনাস্থলে উপস্থিত ছিল না। যখন শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছিল তখন সুলতান শাহরিয়ার রেডিও স্টেশনে উপস্থিত ছিল। সে সে ছিল কোথায়, রেডিও স্টেশনে। আর ওই জায়গায় ধানমন্ডি 32 নম্বরে ধরেন অমুক 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 ছিল। অভিযুক্ত সুলতান শাহরিয়ারের পক্ষে দণ্ডবিধির 302 এবং 34 ধারায় তার দণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল এই যুক্তিতে যে, যে হবে না, এই যুক্তিতে যে যেহেতু তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিল না সেহেতু কোনো প্রকার প্রকাশ্য কাজের মাধ্যমে সে হত্যায় অংশগ্রহণ করে নাই। বলছে যে সে তো রেডিও রেডিও স্টেশনে ছিল, সে তো সরাসরি ধানমন্ডি 32-এ কি ছিল না। দণ্ডিত আসামির পক্ষে আরো দাবি করা হয়েছিল যে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে তার ক্ষেত্রে 34 ধারায় অভিন্ন অভিপ্রায় নীতি অভিন্ন অভিপ্রায় নীতি প্রয়োগ করতে পূর্ব পরিকল্পনা অনুসারে ঘটনাস্থলে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে তার উপস্থিতি অবশ্যই প্রমাণ করতে হবে। বলতে যে ঘটনাস্থলে তার উপস্থিতি অবশ্যই থাকতে হবে। আপিল বিভাগ সিদ্ধান্ত প্রদান করে যে অভিন্ন অভিপ্রায় বাস্তবায়নে অপরাধ সংগঠনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অংশগ্রহণ তথা প্রকাশ্য কাজও প্রমাণ করতে হবে। অর্থাৎ 34 ধারা প্রয়োগ করতে হলে অভিন্ন অভিপ্রায় এবং অংশগ্রহণ থাকতে হবে, কথা ঠিক, তবে ঘটনাস্থলে উপস্থিত থেকে যে অপরাধ সংগঠনে অংশগ্রহণ করতে হবে এমন কোন শর্ত 34 ধারায় আবশ্যক। মানে আপনি তো
রেডিওতে ধরেন যোগাযোগ করতেছেন যে অমুক 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 এই জায়গায় আছে, এই কাজ করো, সরাসরি যে একেবারে ঘটনাস্থলে থাকা লাগবে এমন কোনো কথা নাই। বুঝতে পারছেন? তো এই কারণে বললো যে 34 ধারার ক্ষেত্রে অভিন্ন অভিপ্রায়ও লাগবে, আবার কি লাগবে, অংশগ্রহণও লাগবে। তো এটার উত্তর এতটুকুই। যদি আপনার কেস রেফারেন্স না থাকতো তাহলে আপনি লিখতেন কিভাবে? ওই যে যে বললাম উদাহরণ দিয়ে, যে অমুক 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 এই কাজ করতে গেছে, অমুক অপরাধ করতেছে, অমুক পাহারা দিচ্ছে, তখন এই জিনিসটা আপনি আপনার মতো করে কি করতে হবে, ব্যাখ্যা করতে হবে। তারপরে দেখেন, সরাসরি সংগঠিত করেনি এমন অপরাধে দায়ী করতে অভিন্ন অভিপ্রায় এবং অভিন্ন উদ্দেশ্যের ভূমিকা। এটাও আমি একটু আগে উদাহরণ দিলাম না, যে সরাসরি সংগঠন করেন নাই, ওইটা উদাহরণ দিয়ে এইভাবে লেখা যায় যদি আপনার কেস রেফারেন্স মনে না থাকে। কিভাবে একটু পড়ি দেখেন। 34 ধারা ভূমিকা। 34 ধারা প্রয়োগ করতে হলে পরিকল্পিত অপরাধটি প্রত্যেক অভিযুক্ত কর্তৃক সরাসরি সংগঠন করা অপরিহার্য না। মানে সবাই কি সরাসরি অংশগ্রহণ করবে? না। রসুল বক্স বনাম রাষ্ট্র 22 ডিএলআর 297 মামলায় বলা হয়েছে, কোন মামলার ক্ষেত্রে দণ্ডবিধি 34 ধারা প্রয়োগ করতে হলে অপরাধে অংশগ্রহণকারীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কার্যটি করেছে এটি অবশ্যই প্রতিষ্ঠা করতে হবে। কিন্তু এর অর্থ এই নয় যে অপরাধে অংশগ্রহণকারী প্রত্যেক অপরাধী একই প্রকৃতির কাজ করছে। সবার তো একই প্রকৃতির কাজ করার দরকার নাই। এক্ষেত্রে এমনও হতে পারে যে অপরাধীদের মধ্যে কয়েকজন কিছুই করেনি, বা শুধুমাত্র হাজির থেকে অপরাধ সংগঠনে সাহায্য করেছে। সুতরাং কোন অপরাধে সরাসরি সংগঠন করেনি এমন অপরাধের জন্য 34 ধারায় অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দায়ী হতে পারে যদি সে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে পূর্ব পরিকল্পনা অনুযায়ী অপরাধ সংগঠনে কি করে, অংশগ্রহণ করে। তবে এক্ষেত্রে তার অপরাধ সংগঠনে সরাসরি অংশগ্রহণ অপরিহার্য। দরকার হলে আপনি একটা উদাহরণও দিয়ে দিবেন যে অমুক ভিতরে ঢুকছে, অমুক গেটে পাহারা দিচ্ছে, আর একজন রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছে। তাহলে মূল অপরাধ যে ভিতরে ঢুকছে সেই করছে, বাকি দুইজন তো তার সহায়তা করছে, তবুও তারা ওই যে ভিতরে ঢুকে যে অপরাধ করছে তার মতো এও কি দায়ী হবে, যদিও কাজটা সে সরাসরি করে। এখন আমরা চলে আসি 149 ধারা ভূমিকা। 149 ধারার বিধান ব্যতীত বেআইনি সমাবেশের কোন সদস্যকে কোন অপরাধের জন্য দায়ী করা যায় না। 149 ধারায় মূলত পরার্থ দায়ের বিধান যুক্ত করা হয়েছে, যেটার মূল বিষয় হলো বেআইনি সমাবেশের কোন একজন সদস্যের অপরাধের জন্য অন্যান্য সদস্যরাও কি হবে, দায়ী হবে, যদি 149 ধারায় উল্লেখিত শর্তসমূহ পূরণ করে। 149 ধারায় উল্লেখিত সাধারণ উদ্দেশ্য নীতি প্রয়োগ করে একজন ব্যক্তিকে তার দ্বারা সংগঠিত হয়নি এমন কাজের জন্য দণ্ডিত করা যায়। যেমন 5 বা ততোধিক ব্যক্তি একত্রিত হয়ে ম্যাজিস্ট্রেটকে তার কার্য সম্পাদনে কি দেয়, বাধা দেয়। উক্ত 5 বা ততোধিক ব্যক্তির সকলে বাধা না দিলেও যেহেতু তারা একই স্থানে উপস্থিত ছিল, অর্থাৎ সক্রিয় অংশগ্রহণ না থাকলেও শুধুমাত্র সক্রিয় উপস্থিতি থাকলেই উক্ত সমাবেশের সকল সদস্য সমানভাবে দায়ী। সুতরাং কোনো ব্যক্তি কর্তৃক সরাসরি সংগঠিত হয়নি এমন কোন অপরাধের জন্য দণ্ডবিধি 34 ও 149 ধারার নীতি প্রয়োগ করে অন্যান্য অভিযুক্ত ব্যক্তির সাথে যৌথভাবে দণ্ডিত করা যেতে পারে। বুঝতে পারছেন? এখন আমাদের ওই প্রশ্নের উত্তর এতটুকুই। এখন আমাদের 35 ধারাটাও একটু জানতে হবে, যদিও এটা আমাদের প্রশ্নের অংশ না। 34-এ বলছে কমন ইন্টেনশন, 35-এ বলছে সিমিলার ইন্টেনশন। সিমিলার ইন্টেনশন মানে হলো যে একই অভিপ্রায়। 5 জন ব্যক্তি একটা বাড়িতে চুরি করতে গেছে, কিন্তু 5 জন একজন আরেকজনের সাথে কোনো পরিকল্পনা ছাড়াই গেছে, তারা তাদের মতো করে চুরি করতে গেছে। এটা হলো কি সিমিলার ইন্টেনশন। 5ই আগস্ট অভ্যুত্থানের পরে গণভবনে গিয়ে হাঁস মুরগি মাছ রোস্ট যা যা ছিল সবাই নিয়ে নিছে। তাহলে এই জায়গা সবাই কিন্তু এক জায়গা পরিকল্পনা করে যায় নাই, কিন্তু সবার উদ্দেশ্য কি ছিল, এক ছিল। তো তাদের ক্ষেত্রে এটা হলো কি সিমিলার ইন্টেনশন। ধারা কত, 35। আর যদি সবাই একসাথে বৈশা পরিকল্পনা করে যেত তাহলে হতো কি 34। তো আমাদের বাস্তব জীবনে বা প্র্যাকটিসে 35 ধারার খুব বেশি প্রয়োগ নাই। বাট আপনি যদি মামলার প্রেক্ষাপট ওইভাবে হয় তাহলে 34 না দিয়ে কি 35ও দিতে পারেন। আসমা খানমের বাড়িতে 5 জন চোর চুরি করতে গিয়ে ধরা খাইছে। ওই 5 জন একজন আর একজনের সাথে জোট বেঁধে আসে নাই, 5 জন গেছে 5 জনের
মতো করে কিন্তু ধরা পড়ছে, তা তখন 379-র সাথে তাদের সবার বিচার একসাথে হবে, 379-র সাথে যুক্ত হবে কত, 35। কিন্তু 5 জন যদি পরিকল্পনা করে চুরি করতে গিয়ে ধরা পড়ছে, তাহলে 379-র সাথে কত, 34। এই হলো কাহিনী। জি। না 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 না, এটা আপনার জানা থাকলো আর কি। তো অপরাধমূলক জ্ঞান, অভিপ্রায়, একই অভিপ্রায়, সিমিলার ইন্টেনশন, শেষ। এটা যদি দেয় সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো অন্য প্রশ্নের বাদ পড়ে না যায়। ধরেন আগামীকাল শবে বরাত, আমাদের এই জায়গায় ওই আমাদের অনলাইন গ্রুপে একজন বলতেছে যে স্যার আগামীকাল তো শবে বরাত, আগামীকাল তো নামাজের দিন। এমন একজন বলছে যে তারে আমরা যখন এই জায়গায় আসর মাগরিব পড়ি, তারে ওই জায়গায় আমরা পাই না। তা বললাম যে আপনি তো ফরজ নামাজের সময় আপনারে পাওয়া যায় না, তো নফল নিয়ে এত টানাটানি। তা ওটা তো রাতের নামাজ, সমস্যা নাই, তাহলে কালকে 4টে আসবেন, শুক্রবারে 4টে আসবেন, মাগরিবের আগে শেষ হয়ে যাবে। কয়টা আসবেন? 4টে, ঠিক। তো 35 আর আমরা এখানে পড়লাম না, যেহেতু আমি ব্যাখ্যা দিলাম। 36টা জেনে রাখেন। আর 36-এর টাইটেলটা দেখেন, আংশিক কার্য করে আর আংশিক কার্যবিরতি দ্বারা সাধিত ফলাফল। আপনি একটা অপরাধ করছেন, বাট ওই অপরাধটা আংশিক কাজ করছেন আর আংশিক কার্য বিরতি। কিভাবে? আপনি একজনকে 5টা 6টা থাপ্পড় দিছেন, থাপ্পড়ে কিন্তু কারো মারা যাওয়ার কথা না। থাপ্পড় দিয়ে আপনি একটা রুমের মধ্যে তারে আটকায় রাখতেন, তারে খাইতে দেন নাই, 3-4 দিন পরে না খেয়ে সে মারা গেছে। তাই এটা হলো আংশিক কার্য, আর আংশিক হচ্ছে কি, কার্যবিরতি। ধরে নেওয়া হবে আপনি হয় পুরোপুরি কার্য দিয়েই অপরাধটা করছেন, বা পুরোপুরি কার্যবিরতি দ্বারা অপরাধটা করেছেন, এবং এই ক্ষেত্রে আপনি খুনের সাজাই পাবেন। এই যে দেখেন, হ্যাঁ, তাহলে না খায় মেরে ফেলছে, জি। যখন কোনো অপরাধ আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির ফলাফল, সেক্ষেত্রে উক্ত অপরাধটি সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির মাধ্যমে সাধিত হয়েছে মর্মে গণ্য হবে, এবং সম্পূর্ণ কার্য বা কার্যবিরতির দ্বারা কোনো অপরাধ হবে, অপরাধ হয়ে গেছে। অপরাধ করলে কোনো ব্যক্তি যেভাবে দায়ী হতো, আংশিক কার্য বা আংশিক কার্যবিরতির দ্বারাও অপরাধ করলেও অনুরূপ ভাবে কি হবে, দায়ী হবে। তো উদাহরণটা দেখেন, যে করিম কবিরকে হত্যার জন্য অভিযুক্ত। করিম কবিরকে স্বেচ্ছায় হত্যা করেছে, আংশিকভাবে খাদ্যদান হতে বিরত রেখে এবং আংশিকভাবে তাকে মারধর করে। এখানে করিম কবিরকে হত্যার জন্য দায়ী হবে। শুধু এমন না, শুধু মারধরের জন্য দায়ী হবে না, বা শুধু খাইতে দেয় না এটার জন্য দায়ী হবে না, হবে কিসের জন্য, হত্যার জন্য। তো 36 থেকে আপনাদের প্রশ্ন আসবে না, বাট জেনে রাখেন, যে জানা থাকলো আর কি। তাহলে 35 হচ্ছে একই অভিপ্রায়, 36 হচ্ছে আংশিক কার্য অথবা আংশিক কার্যবিরতি। 37টা গুরুত্বপূর্ণ, কারণ 37 থেকে আপনাদের সমস্যামূলক প্রশ্ন এসেছে। 37 ধারাটা দেখেন, যে কতিপয় কার্যের একটি সম্পাদনের মাধ্যমে অপরাধে সহায়তা। 37 অ্যাকচুয়ালি 34-এর একটু আপডেটেড ফর্ম, মানে 34-এর চেয়ে একটু লেটেস্ট বলা যায়। যেরকম বলছে যে 2 বা ততোধিক ব্যক্তি এমন একটা পরিকল্পনা করছে, যে পরিকল্পনার তারা পার্ট বাই পার্ট অপরাধটা করতে চাইছে, একসাথে না। ধরেন আমরা পরিকল্পনা করলাম, এই আসমা খানম ধরেন আমার প্রতিদিন উনি চা বানাই খাওয়াই, এখন উনি আর জাকারিয়া পরিকল্পনা করছে যে একদিন তুমি চা বানাই খাওয়াবো, একদিন আমি চা বানাই খাওয়াবো, এবং চার মধ্যে আস্তে আস্তে হালকা হালকা বিষ দিব। মানে একদিন করে একদিন খাওয়াই মারবে না, ঠিক আছে, আমারে মারতেছে কিভাবে, আস্তে আস্তে। এখন যদি এরকম হয় যে আসমা খানম যেদিন প্রথম দিন খাওয়াইছে সেই দিন খেয়েই আমি মারা গেছি, জাকারিয়ার আর খাওয়ানো লাগে নাই, কিন্তু এই ক্ষেত্রে আসমা খানমের সাথে সাথে জাকারিয়াও তাই হবে। আবার যদি এরকম হয় যে আসমা খানম চা খাওয়াইছে, ওই দিন মারা যায় নাই, কিন্তু পরের দিন যখন জাকারিয়া খাওয়াইলো তখন মারা গেলাম, তাহলে সেই ক্ষেত্রে জাকারিয়া তো যাই হবেই, সাথে কি আসমা খানমও দায়ী। এটাই হলো কত আমাদের 37। দেখেন, আপনার আপাত দৃষ্টিতে এরকম মনে হইতে পারে যে আসমা খানম প্রথম দিন খাওয়াইছে, প্রথম দিনই তো মারা গেছে, তাহলে জাকারিয়া কেন দায়ী হবে? জাকারিয়া তো প্রি প্ল্যানে ছিল। যে ক্ষেত্রে
কতিপয় কার্যের মাধ্যমে কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে যে ব্যক্তি একাকী বা যৌথভাবে অন্যের সাথে উক্ত কাজসমূহের যে কোনো একটি কার্য করার মাধ্যমে উক্ত অপরাধ সংগঠনে ইচ্ছাকৃতভাবে সহযোগিতা করে, সেক্ষেত্রে সহযোগিতাকারীও উক্ত অপরাধটির জন্য কি হবে, দায়ী হবে। অপরাধজনক কাজে সহযোগিতা একটি অপরাধ এবং ফলশ্রুতিতে কোনো অপরাধে অভিযুক্তকে সহযোগিতাও শাস্তিযোগ্য অপরাধ। অপরাধ সংগঠনে ইচ্ছাকৃত সহযোগিতা 37 ধারা প্রয়োগের পূর্ব শর্ত। উদাহরণ পড়ি, দেখেন উদাহরণ পড়লে ভালো বুঝবেন। ক ও খ আলাদাভাবে এবং ভিন্ন ভিন্ন সময়ে অল্প মাত্রার বিষ প্রয়োগ করে গামাকে খুন করার জন্য একমত হয়। ক ও খ ধরেন করিম আর খবির। করিম এবং কবির গামাকে খুন করার লক্ষ্যে চুক্তি মোতাবেক গামাকে বিষ প্রয়োগ করে গামায়ের উপর প্রয়োগকৃত কতিপয় মাত্রার বিষ প্রয়োগে গামায়ের মৃত্যু হয়। যদিও ক ও ক্ষয়ের কার্য পৃথক, কারণ তারা পৃথক পৃথক ভাবে এবং ভিন্ন ভিন্ন সময় বিষ প্রয়োগ করেছে। তারা কিন্তু দুইজনে একসাথে করে নাই, আলাদা আলাদা করছে। আজকে অমুক কবির করিম করছে, 2 দিন পরে কবির করছে। তথাপি তারা চুক্তি মোতাবেক খুন সংগঠনে স্বেচ্ছায় সহযোগিতা করেছে এবং এই কারণে তারা উভয় কি উক্ত খুনের জন্য কি হবে বলেন, দায়ী। তাহলে 37 বুঝতেন, 35 একই অভিপ্রায়, 36 হলো আংশিক কার্য আংশিক কার্যবিরতি, আর 37 কি কতিপয় কার্যের মাধ্যমে, যে কতিপয় কার্যের যে কোনো একটা সম্পাদনের মাধ্যমে অপরাধ করা। এই সেম উদাহরণ আসতে পারে, তখন আমার আলোচনা করতে হবে কত, 37। 38-এ আসি, দেখেন অপরাধজনক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষিত হতে পারে। এখান থেকে প্রশ্ন আসে, মানে অপরাধ হয়েছে একটা, কাজ হয়েছে একটা, কিন্তু দুইজন দুই ধরনের সাজা পাবে। জাকারিয়া আর আলম ভাইয়ের দুইজনের মধ্যে হঠাৎ হঠাৎ মানে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে হঠাৎ। তো জাকারিয়া বলছে যে আলম খান, আজকে আপনারে আমি শেষ করে ফেলাবো, আপনি আমার এত বাজে কথা বললেন কেন। তো এরকম পরিস্থিতিতে যদি জাকারিয়া আলম খানকে হত্যা করে, তাহলে এটা খুন হবে না, এটা হবে কি নিন্দনীয় নরহত্যা। কারণ যদি গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশন, মানে আকস্মিক উত্তেজিত হয়ে যদি একজন আর একজনকে হত্যা করে, সেটা খুন হয় না, সেটা কি হয়, কালপেবল হোমিসাইড বা নিন্দনীয় নরহত্যা। তো জাকারিয়া আলম খানরে উপর ঝাঁপায় পড়তে যাচ্ছে, মানে রাগ কেবল হচ্ছে, এমন সময় ধরেন আমি পাশ থেকে, আলম খানের উপর আগে থেকে আমার রাগ আছে, তো আমি কিন্তু এই ঝগড়ার অংশ না। জাকারিয়ার হাতে বললাম যে খালি হাতে মাইরে কি মজা পাবি রে বেটা, এই ইট আছে, ইট দেখ, নতুন পুরানো ইট, এই নতুন ইট একখান নিয়ে যান। তা ইট বা একটা বাঁশের লাঠি আমি জাকারিয়ার হাতে কি ধরাই দিলাম, এবং জাকারিয়া গিয়ে ঠিকই আলম খান রে এমন বাড়ি দিছে, এমন আঘাত করছে, আলম খান মারা গেছে। তাহলে এই জায়গায় মূল অপরাধী হচ্ছে জাকারিয়া, আর আমি হচ্ছে জাকারিয়ারে উস্কানি দিছি। তো এই জায়গায় আলম খান হত্যা হয়েছে, বাট এই জায়গায় জাকারিয়া দণ্ডিত হবে নিন্দনীয় নরহত্যার জন্য, আর সনি খান দণ্ডিত হবে খুন সংগঠনের জন্য। বুঝতে পারছেন? কারণ জাকারিয়া কাজটা গ্রেভ এন্ড সাডেন প্রভোকেশনে করলেও আমি কাজটা করেছি কিভাবে, পূর্ব পরিকল্পনা অনুসারে। তো এটাই হচ্ছে 38 ধারা। কত ধারা? 38 ধারা। এই যে দেখেন, অপরাধজনক কার্যে জড়িত ব্যক্তিগণ ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দোষী হতে পারে, যে ক্ষেত্রে কতিপয় ব্যক্তি কোনো অপরাধজনক কার্য সংগঠনে নিয়োজিত বা জড়িত হয়। কতিপয় ব্যক্তি মানে ডেফিনেটলি একাধিক, একের অধিক। সেক্ষেত্রে তারা সেই কাজের মাধ্যমে ভিন্ন ভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হতে পারে। উদাহরণ দেখেন, এক্স ওয়াই কে প্রহার করে, এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। ওয়াই হলো প্রথমে মার খাইছে নাকি, তো মার খেয়ে তার রাগ আরো কি বেড়ে গেছে। জেড একজন দর্শক হয়ে অয়ের ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায়ে ততদ উদ্দেশ্যে অয়ের হাতে একটি ছুরি দেয়। ছুরিটির সাহায্যে ওয়াই এক্স কে কি করে, হত্যা করে। এখানে 38 ধারার বিধান মতে অয়
নিন্দনীয় নরহত্যা সংগঠনের দায়ে এবং জেড খুন সংগঠনের জন্য কি হবে? কত ধারা? 38 ধারা। বুঝতে পারছেন? তো তাহলে এখানে একটা জিনিস বুঝলেন, 38 ধারায় মূল কাজ হচ্ছে কয়টা? একটা, কিন্তু দুইজন পাচ্ছে ভিন্ন ভিন্ন অপরাধী। বুঝতে পারছেন? এখন এই যে যে আমরা 34, 35, 36, 37, 38 পড়লাম, এই জায়গা যত প্রবলেমেটিক প্রশ্ন আছে সবগুলার উত্তরের মধ্যে আছে। বুঝতে পারছেন? এগুলো সব ইজি। আপনি, তবে আমি একটা কথা বলে রাখি যে সবগুলা সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে, তাহলে যে সমস্যাই আসুক আমার কোনো সমস্যা নাই, সবগুলো আমি লিখতে পারবো। উদাহরণ এই যে দেখেন, আমি পড়ি প্রথম যে সমস্যাটা, এক্স এবং ওয়াই বারংবার এবং বিভিন্ন সময়ে স্বল্প মাত্রার বিষ প্রয়োগে জেড কে হত্যার জন্য একমত হয়। জেড কে হত্যা করার অভিপ্রায় এক্স এবং ওয়াই চুক্তি মোতাবেক বিষ প্রয়োগ করে কয়েকবার বিষ প্রয়োগের ফলে জেড এর মৃত্যু হয়। কত দ্বারা? 37। পারবেন না ইনশাল্লাহ? আর প্রবলেমেটিক প্রশ্ন কিভাবে লিখতে হয় তা তো আমরা জানি। ঘটনার বর্ণনা, বিচার্য বিষয়, আইনগত পর্যালোচনা, আর কি সিদ্ধান্ত। তো তারপরেরটা দেখেন, এক্স ওয়াই কে প্রহার করে, এই উত্তেজনার ফলে ওয়াই প্রচন্ড উত্তেজিত হয়ে পড়ে। জেড একজন দর্শক হয়ে ওয়াইয়ের ক্রোধের সুবিধা গ্রহণ করার এবং তার সাহায্যে এক্স কে হত্যা করার অভিপ্রায় তদ উদ্দেশ্যে ওয়াইয়ের হাতে একটি কি দেয়? ছুরি দেয়। এটা কত দ্বারা? এবং ওয়াই এক্স কে হত্যা করে কত দ্বারা? মাত্র যেটা বললাম সেটা। কত দ্বারা? 38। তো এই আর কি আমাদের 34, 35, 36, 37, 38 এই প্রশ্নগুলো ভালোভাবে করে ফেলেন, মানে ধারাগুলো। তাহলে 34 রিলেটেড কোনো যে কোনো সমস্যা আসলেই আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। তো আগামী দিন আমরা 2 নাম্বার প্রশ্ন আলোচনা করব। 2 নং প্রশ্ন মানে হলো সাধারণ অভিপ্রায়, অনেকগুলা ধারা পড়বো একেবারে 73 থেকে শুরু করে 106 পর্যন্ত হবে না, 176 থেকে আগামী দিন পড়বো ইনশাল্লাহ 95 পর্যন্ত। কথা বলেন? 95। তো আজকে এতটুকুই, এবং আপনাদের শনিবারে বিকাল 4টা থেকে আহ, পরীক্ষা আছে, লিমিটেশন অ্যাক্টের 100 মার্কের মডেল টেস্ট। এবং আগামী শনিবার মানে 22শে ফেব্রুয়ারি লিমিটেড বাংলাদেশ বার কাউন্সিলের 100 মার্কের মডেল টেস্ট। স্যার, সবাই মিলে আমার বলতেছে কি যে প্রতিদিন যদি